মালেরও কি থাকবে, হিমোগ্লোবিন থাকবে। ঠিক আছে, এখন দেখো আরেকটা জিনিস যেটা আবুল মালের নাই কিন্তু অঙ্গুরি মালের আছে। তা আবুল মাল তো পুরুষ মানুষ, তার বাচ্চা কাচ্চা মানে সে বাচ্চা প্রসব করবে না। অঙ্গুরি মাল মেয়ে মানুষ, বললাম যে আবুল মালের ছোট বোন অঙ্গুরি মাল, তার হচ্ছে ট্রোকোফোর নামক লার্ভা থাকবে। ঠিক আছে, এটাই। তার মানে আবুল মাল যেমন অঙ্গুরি মাল তেমন। তাহলে অ্যানিলিডা নিয়ে কোনো প্রশ্ন আসলেই মাথায় আবুল মালের কথা মনে করবা, মানে মাথায় আবুল মালকে নিয়ে আসবা। আবুল মালের যা আছে অঙ্গুরি মালেরও তা আছে। ঠিক আছে, এখন চলে আসো তারপরে আর্থ্রোপোডা বা সন্ধিপদী প্রাণী, তার উদাহরণগুলো তোমরা সবাই জানো, তারপর হচ্ছে একবার পড়ে নিও, এগুলো তোমরা এমনি পারবা, মশা মাছি ঘাস ফড়িং। তো আমরা চলে আসি আর্থ্রোপোডা বা সন্ধিপদী প্রাণীর বৈশিষ্ট্যগুলোতে। তো তোমরা সবাই ঘাস ফড়িং পড়ছো, ঘাস ফড়িং লেকচার আশা করি অলরেডি হয়ে গেছে। তো ঘাস ফড়িং এর যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই সবগুলো বৈশিষ্ট্য আর্থ্রোপোডার, এগুলো আসলে নতুন করে পড়ানোর কিছু নাই, নতুন করে আসলে পড়ানোর কিছু নাই। তো আমি হচ্ছে এই যে অ্যান্টেনা, পুঞ্জাক্ষী, কাইটিন নির্মিত, হিমোসিল, মুখপাঙ্ক, এগুলো সব তোমরা পড়ছো ঘাস ফড়িং এ। শুধু একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ম্যালপিজিয়াম নালিকা থাকবে, রেচনাঙ্গে কি থাকবে, ম্যালপিজিয়াম নালিকা থাকবে, রেচনাঙ্গে থাকবে ম্যালপিজিয়াম নালিকা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। আর রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত। তাহলে আমি বলছিলাম রক্ত সংবহনতন্ত্র 3 ধরনের, অনেকে বলতেছিলা যে ভাই রিপিট করেন, আরেকবার বুঝান। তাহলে যাদের রক্ত ধমনী এবং শিরার মধ্যে আবদ্ধ থাকে তাদেরটাকে বলা হচ্ছে বদ্ধ। যেমন আমাদের রক্ত ধমনী শিরার মধ্যে আবদ্ধ থাকবে, তুমি ধমনী কাটো রক্ত বের হবে, কিন্তু তোমার পেটের যে গহ্বরটা, মুখের যে গহ্বরটা, এগুলোতে কোনো রক্ত আছে নাই। আর উন্মুক্তটা কি, যে এদের রক্ত কোনো ধমনী শিরা বলতে কিছু নাই, এদের হচ্ছে যে বিভিন্ন ধরনের গহ্বর থাকে, মনে করো উদর গহ্বর, পৃষ্ঠীয় গহ্বর, এই গহ্বর গুলাতে রক্তগুলো আসছে একদম ছড়ানো ছিটানো থাকে, একদম উন্মুক্ত অবস্থায় থাকে, এরা হচ্ছে উন্মুক্ত। আর কিছু কিছু প্রাণী আছে যাদের হচ্ছে কোথাও ধমনী আছে, কোথাও গহ্বর আছে। দেখা যায় যে রক্ত কিছু সময় ধমনীর মধ্যে থাকলো, তারপরে কিছু সময় গহ্বরের মধ্যে থাকলো, এদেরকে বলা হচ্ছে অর্ধমুক্ত। অর্ধমুক্ত কারা, অর্ধমুক্ত হচ্ছে মালাস্কা পর্বের প্রাণীগুলো। ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে যাই। এখন আসে একাইনো ডার্মাটা। ডার্মাস, ডার্মিস মানে হচ্ছে ত্বক, কাইনো মানে কাটা। ঠিক আছে, এদেরকে বলা হচ্ছে কন্টক ত্বক। ডার্মিস মানে ত্বক, কন্টক মানে কাটা, তাই এদেরকে বলা হচ্ছে কি কন্টক ত্বক। এর উদাহরণগুলো তোমরা পড়ে ফেলবা, আমি দিয়ে দিচ্ছি। তো এখন দেখো, এই যে দেখতেছে এগুলো হচ্ছে এর বাহু, এবং হচ্ছে এই দুইটা বাহুর মধ্যে যে খাত, এই যে খাতটা এটাকে বলা হচ্ছে অ্যাম্বুলেক্রাল খাত, এই খাতটাকে বলা হচ্ছে অ্যাম্বুলেক্রাল খাত। এই দুইটা হচ্ছে বাহু, খাতটা হচ্ছে অ্যাম্বুলেক্রাল খাত, দুইটা বাহুর মাঝে যে খাত সেটা হচ্ছে অ্যাম্বুলেক্রাল খাত। এখন মনে করো আমার হাতটা, এটা হচ্ছে একটা, আমার হাতটা ধরে নাও এটা হচ্ছে একটা একাইনোডার্মাটা। তার ধরে নাও এদিকে মুখ, যেদিকে মুখ সেটাকে বলা হচ্ছে মৌখিক, তার উল্টা দিকটাকে কি বলা হবে, বিমৌখিক। যেই দিকে মুখ সেটা হচ্ছে মৌখিক, তার উল্টা দিকটা হচ্ছে কি, বিমৌখিক। তাহলে এর বৈশিষ্ট্যগুলো তোমরা দেখো, যে সকল সদস্য সামুদ্রিক স্পাইন পেডিসেলের গ্রন্থি থাকে, অ্যাম্বুলেক্রাল খাত থাকে, চলনাঙ্গ হচ্ছে কি নালিকাপথ বা টিউব ফিট। তারপরে যে শুরুতে থেকে বলা আছে যে মৌখিক বিমৌখিক তলে বিভক্ত, বললাম মৌখিক কি বিমৌখিক কি, সংবহনতন্ত্র অনুপস্থিত, হিমাল পেরি হিমাল তন্ত্র সংবহনতন্ত্রে কাজ করে, এত কিছু লাগবে না। সকল সদস্য সামুদ্রিক স্পাইন পেডিসিলারি গ্রন্থি থাকবে, তারপর হচ্ছে তোমার এই যে অ্যাম্বুলেক্রাল খাত থাকবে, মৌখিক বিমৌখিক তলে বিভক্ত, নালিকাপথ বা টিউব ফিট হচ্ছে চলনাঙ্গ, তারপরে হচ্ছে রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত, রেচনতন্ত্র নাই, যেদিক দিয়ে খায় সেদিক দিয়েই ছাড়ে। ঠিক আছে, তাহলে এদের রেচনতন্ত্র নাই, যেদিক দিয়ে খায় সেদিক দিয়েই ছাড়ে, এটা হচ্ছে মাথায় রাখবা। তো হচ্ছে আমরা এখন পলে চলে যাব। আচ্ছা, আর একটু পরে যাই। ঠিক আছে, এর পরেরটাতে চলে যাও, একাইনোডার্মাটা গেল। এর পরের পর্বটা যেটা, সেটা হচ্ছে কর্ডাটা। এখন তোমরা মাথায় রাখবা যে প্রতিটা পর্বগুলো তার আগের পর্ব থেকে উৎপত্তি লাভ করে, এটা মাথায় রাখবা, প্রতিটা পর্ব তার আগের পর্ব থেকে উৎপত্তি লাভ করে। ঠিক আছে, তাহলে কর্ডাটা পর্বটা কোন পর্ব থেকে উৎপত্তি লাভ করছে, কর্ডাটা পর্বটা হচ্ছে একাইনোডার্মাটা থেকে উৎপত্তি লাভ করছে। তাহলে কর্ডাটা পর্বের নিকটবর্তী পর্ব কোনটা, সম্পর্কযুক্ত সব থেকে ক্লোজ পর্ব কোনটা, অবশ্যই একাইনোডার্মাটা। তাহলে আমি যদি বলি যে, আগেই বললাম যে প্রতিটা পর্ব তার আগের পর্ব থেকে উৎপত্তি লাভ করছে, প্রতিটা পর্ব তার আগের পর্ব থেকে উৎপত্তি লাভ করছে। যেমন নিডারিয়া আসছে কোথা থেকে, পরিফেরা থেকে। প্লাটিহেলমিনথিস আসছে কোথা থেকে, নিডারিয়া থেকে। সিরিয়ালে যেমন বললাম যে 2 নাম্বার পর্বটা 1 নাম্বার পর্ব থেকে, 3 নাম্বার পর্বটা 2 নাম্বার থেকে, প্রতিটা পর্ব তার আগের পর্ব থেকে উৎপত্তি লাভ করছে। তার মানে প্রতিটা পর্বের আগের এবং পরের পর্বগুলো হচ্ছে তার থেকে ঘনিষ্ঠ সম্পর্কিত পর্ব। তাহলে তোমরা একটু বলো কেউ কষ্ট করে যে নিডারিয়া পর্বের ঘনিষ্ঠ সম্পর্কিত পর্ব কোনটা, নিডারিয়া পর্বের ঘনিষ্ঠ সম্পর্কিত পর্ব কোনটা, নিডারিয়া পর্বের ঘনিষ্ঠ সম্পর্কিত পর্ব কোনটা, নিডারিয়া পর্বের ঘনিষ্ঠ সম্পর্কিত পর্ব কোনটা,
পরিফেরা। ঠিক আছে, তাহলে প্রতিটা পর্ব তার আবেগের পর্ব থেকে উৎপত্তি লাভ করে, আশা করছি বুঝতে পারছো। তার মানে কর্ডাটা পর্বের তাহলে নিকটবর্তী পর্ব কোনটা? একাইনোডার্মাটা, কারণ একাইনোডার্মাটা থেকে কর্ডাটা পর্বের সৃষ্টি হয়, এটা মাথায় রাখবা। আর একাইনোডার্মাটার ক্ষেত্রে যেটা বললাম যে হচ্ছে অনেকে বলতেছো ভাই এটা বুঝি নাই, তাহলে আমি আবার বলি, দেখো যেদিকে মুখ থাকবে সেটা হচ্ছে মৌখিক, তার উল্টা দিকটাকে বলা হচ্ছে বিমৌখিক, দুইটা বাহুর মধ্যে যে খাত সেটাকে বলা হচ্ছে অ্যাম্বুলেক্রাল খাত। আর এর যে বৈশিষ্ট্যগুলো বলা আছে, বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে রেট দিয়ে যেগুলো করা আছে সেগুলো হচ্ছে তোমরা পড়ে ফেলবা। ঠিক আছে, তো এখন হচ্ছে এই যে কর্ডাটা বললাম, কর্ডাটার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এই যে দেখো নটকাট, যে নটকাটটা কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে মেরুদণ্ডে রূপান্তরিত হবে, কিছু প্রাণীর ক্ষেত্রে রূপান্তরিত হবে না। তারপর দেখো এই যে গলবিলীয় ফুল গুলো রিপিট করবো, সমস্যা নাই। তো দেখো আমরা হচ্ছে এগুলো হচ্ছে মেরুদণ্ডী অমেরুদণ্ডীর পার্থক্য বা কর্ডেট নন কর্ডেটের পার্থক্য হিসাবে আমরা পড়বো। তো ধরে নাও হচ্ছে আমি কি কর্ডেট নাকি নন কর্ডেট সেটা বলো। আমি হচ্ছে কর্ডেট, আমার যেটা থাকবে নন কর্ডেটদের ঠিক তার উল্টাটা থাকবে, নন কর্ডেট হচ্ছে আমার বিপরীত। তাহলে আমি যদি বলি আমার নটোকর্ড ছিল, তাহলে নন কর্ডেটদের নটোকর্ড নাই। এখন আমার যে পেটের দিকটা, যেদিকে আমার পেট, যেদিকে আমার ভুঁড়ি, সেটাকে বলা হচ্ছে অঙ্কীয় দিক, আর যেদিকে আমার পিঠ সেটাকে বলা হচ্ছে পৃষ্ঠীয়। এখন তোমরা সবার পিঠে হাত দিয়ে দেখো যে শক্ত 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 একটা গঠন দেখতে পাচ্ছ একদম পিঠের মাঝ বরাবর, যেটাকে বলা হচ্ছে কশেরুকা। এই কশেরুকাটাই একটা সময় ছিল নটোকর্ড। তাহলে আমাদের কশেরুকা এবং নটোকর্ড এগুলো কোন দিকে থাকে? পৃষ্ঠীয় দিকে থাকে। আর যেগুলো হচ্ছে তোমার নন কর্ডেট তাদের এগুলো কোন দিকে থাকবে? অঙ্কীয় দিকে, পেটের দিকে থাকবে। ঠিক আছে, তারপরে হৃৎপিণ্ড দেখো, হৃৎপিণ্ড আমাদের হৃৎপিণ্ড কোন দিকে থাকে? অঙ্কীয় দিকে, তাদের হৃৎপিণ্ড থাকবে পৃষ্ঠীয় দিকে। এটা নিয়ে একটা কনফিউশন হয়ে যায়, তো আমি হচ্ছে বলে দেই। দেখুন বাংলা সিনেমায় দেখছো কিনা যে চৌধুরী সাহেবের একমাত্র মেয়ে, কোটিপতি মানুষ, তার একমাত্র মেয়ে, সে একটা ঠেলা গাড়িওয়ালারে বিয়ে করে নিয়ে আসছে। তারপরে দেখবা যে হচ্ছে সেই ঠেলা গাড়িওয়ালা ডায়লগ দিল যে চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি কিন্তু ছোট লোক না। এইটা শোনার পরে চৌধুরী সাহেব সিঁড়ির মধ্যে দাঁড়ায় থেকে হার্ট অ্যাটাক করলো, বুকের মধ্যে হাত দিয়ে একদম দুম করে পড়ে গেল। তাহলে সে হাত দিল কোন দিকে? অঙ্কীয় দিকে নাকি পৃষ্ঠীয় দিকে? অঙ্কীয় দিকে। তাহলে হার্ট অ্যাটাক করে হাত দিল বুকের দিকে, তার মানে হৃৎপিণ্ড কোন দিকে আছে? অঙ্কীয় দিকে। তাহলে হৃৎপিণ্ড যদি থাকে অঙ্কীয় দিকে, আমাদের যদি থাকে অঙ্কীয় দিকে, তাহলে নন কর্ডেটদের অমেরুদণ্ডীদের কোন দিকে থাকবে? পৃষ্ঠীয় দিকে। আমাদের তাহলে হৃৎপিণ্ড যদি থাকে অঙ্কীয় দিকে, নটোকর্ড কোন দিকে থাকবে? পৃষ্ঠীয় দিকে। এইভাবে এইভাবে তোমরা হচ্ছে মনে রাখবা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। এখন তারপরে আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য দেখো, আমি যেগুলো টিক চিহ্ন দিয়ে রাখছি এগুলো হচ্ছে তোমাদের মনে রাখলেই হবে। তাহলে আমাদের হৃৎপিণ্ড যদি অঙ্কীয় দিকে থাকে, দণ্ড স্নায়ু যদি পৃষ্ঠীয় দিকে থাকে, নন কার্ডেটদের অমেরুদণ্ডীদের ঠিক তার উল্টা। তারপর হিমোগ্লোবিন, আমাদের হিমোগ্লোবিন কোথায় থাকে? তোমরা রক্ত সঞ্চালন অধ্যায়ে পড়ছো যে লোহিত রক্তকণিকার ভিতরে থাকে হিমোগ্লোবিন। আর যাদের হচ্ছে যারা অমেরুদণ্ডী তাদেরটা কোথায় থাকে? রক্তরসে থাকে। ঠিক আছে, তো এখন আমরা পরেরটাতে চলে যাই। এখন হচ্ছে কর্ডাটাকে অনেক ভাগে ভাগ করা হয়েছে, আর ক্লাসের বেশি সময় লাগবে না, আমরা দ্রুত শেষ করব, সমস্যা নাই। তো তার মধ্যে দেখো প্রথমে আসে ইউরোকর্ডাটা। তো ইউরোকর্ডাটাকে হচ্ছে বলা হয় সাগর ফোয়ারা। সাগর ফোয়ারা কেন বলা হয়? কারণ হচ্ছে এর হচ্ছে একটা সাইফন বলে একটা ব্যাপার আছে, সাইফন থেকে পানি ঝরে সব সময়। এই যে দেখতেছে এটা হচ্ছে সাইফন, এটা হচ্ছে সাইফন, এই সাইফন দিয়ে পানি ঝরে, পানি ঝরে ঝর্ণার মতো, ফোয়ারার মতো পানি ঝরে, এই জন্য এটাকে বলা হচ্ছে সাগর ফোয়ারা। এটা মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট। তোমরা সমুদ্রের ফুলের সাথে সাগর ফোয়ারা গুলাই ফেলো। তো মনে রাখবা ইউরোপের রাস্তার মোড়ে মোড়ে, আমার অনেক স্বপ্ন আমি ইউরোপে ঘুরতে যাব, ইউরোপের রাস্তার মোড়ে মোড়ে অনেকগুলো সুন্দর সুন্দর ফোয়ারা থাকে। যেহেতু ইউরোপের রাস্তার মোড়ে মোড়ে থাকে ফোয়ারা, তাই ইউরোকর্ডাটাকে বলা হচ্ছে কি? সাগর ফোয়ারা। তাহলে ইউরোপের রাস্তার মোড়ে মোড়ে থাকে ফোয়ারা, তাই ইউরোকর্ডাটাকে বলা হচ্ছে কি? সাগর ফোয়ারা। এটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে ইউরোপের রাস্তার মোড়ে মোড়ে থাকে ফোয়ারা, তাই ইউরোকর্ডাটাকে আমরা বলতেছি কি? সাগর ফোয়ারা। খুবই